আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী ব্যাপকভাবে শক্তিশালী হইতেছে এবং শক্তিশালী করতেছে ওদের গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে, যার আওতাধীন বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের সাথে যদি কোনো বড় যুদ্ধ হয় তাহলে আপনার সাপ্লাই চেন কাট অফ করবে, অর্থাৎ নেভাল ব্লকের মাধ্যমে দুই দেশকে খুব কম এফোর্টের মাধ্যমে পরাজিত করবে। এটা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর একটা প্ল্যান। তো সেই প্ল্যানে ভারতীয় নৌবাহিনী প্রায় সাকসেস বলা যায়, কারণ এখন যদি বড় কোনো যুদ্ধ হয় খুব সহজে বাংলাদেশের সাপ্লাই চেন কাট অফ করে দিতে পারবে, এবং বাংলাদেশ সামরিক বাহিনী সেটা জানে, কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী কোনো পদক্ষেপ নিতেছে না, এবং রাজনৈতিক সরকারগুলো এত বছর কোনো পদক্ষেপই নেয় নেই সমরাস্ত্র ক্রয়ের জন্য। বিপরীতে পাকিস্তানও বিষয়টা অনুধাবন করতে পারছে সাম্প্রতিক বছরগুলোতে। 3-4 বছর আগে থেকেই ওরা অ্যাটলিস্ট 2020 সাল থেকে পাকিস্তান নৌবাহিনী এই বিষয়টাকে নজর দিতেছে যে আমাদের সেনাবাহিনী অনেক স্ট্রং, আমাদের এয়ারফোর্স অনেক স্ট্রং, সেক্ষেত্রে ভারতের সাথে লড়াই করার মতো একটা অ্যাবিলিটি পাকিস্তানের রয়েছে। কিন্তু নৌবাহিনীর অবস্থা এত বাজে যে বাংলাদেশ নৌবাহিনীর সার্ফেস ফ্লিটও পাকিস্তান নৌবাহিনী থেকে এগিয়েছিল। তো এমন একটা অবস্থায় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলো। তো ভারতীয় নৌবাহিনী কী করবে? এই অঞ্চলে পৌঁছাবে, এই অঞ্চলে পৌঁছাবে, আস্তে করে সাপ্লাই চেন কাট অফ করে দেবে। পাকিস্তান নৌবাহিনী কিছুই করতে পারবে না, মানে এরকম একটা অবস্থা। তো এই বিষয়টাকে রিয়েলাইজ করে পাকিস্তান পদক্ষেপ নিতেছে, এবং এতটাই ভালো পদক্ষেপ নিতেছে যে ভারতীয় নৌবাহিনীর যে বিশাল প্ল্যান, সেই প্ল্যানকে ভেস্তে দিতেছে এবং অলরেডি দিয়ে ফেলেছে বলা যায়। তো পাকিস্তান নৌবাহিনীর ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করব এবং বর্তমানে কী কী অবস্থা আছে সেটা নিয়ে আলোচনা করব। ধরেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে, বা শুরু হয়ে গেছে। তো ভারত এখান থেকে নেভাল ব্লক দেবে। তো কি করবে? ভারতের পাকিস্তানের পক্ষে কি আর এখান দিয়ে বাণিজ্য করা সম্ভব? অর্থাৎ ইউরোপে আমেরিকার সাথে যে বাণিজ্য করবে, সে বাণিজ্য করার জন্য এই অঞ্চল দিয়ে আপনার মিশরের সুয়েজ খাল দিয়ে পরবর্তীতে ইউরোপে পৌঁছাবে, সেটা কাট অফ করে দিতে পারবে। আর এদিকে আপনার মালাক্কা প্রণালী দিয়ে যে বাণিজ্য করবে সেটা তো সম্ভবই না, কারণ পাকিস্তান নৌবাহিনীর ওই অ্যাবিলিটি নেই। এখানে ভারতীয় নৌবাহিনীর অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে, তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। তো কোনোভাবেই সম্ভব না। তো এমন একটা অবস্থায় পাকিস্তান হয়তো যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কীভাবে পারবে দেখেন, নৌবাহিনী ব্লক হয়ে গেলে ইরান, আফগানিস্তানের মাধ্যমে তুর্কি থেকে সাপ্লাই চেন আসতে পারবে, পারবে। তাছাড়া চীনের মতো একটা দেশের সাথে সরাসরি সীমান্ত আছে, রেল লাইন আছে, তারপরে রোড আছে। তো একটা অ্যাবিলিটি আছে যে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু বাংলাদেশের সেই অ্যাবিলিটিও নাই। বাস্তব কথা যে বাংলাদেশের সীমান্ত যদি দেখেন সব দিক দিয়ে বাজে একটা অবস্থা। ইন্ডিয়া এবং এদিকে মিয়ানমার হয়তো কিছুটা পসিবল, কিন্তু তাও পসিবল হবে না, যেহেতু ওদের শক্তি বেশি। সেক্ষেত্রে আমরা এই লাইনটা খোলা রাখতে পারবো না। ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেক সক্ষমতা বাড়তেছে। তো এমন অবস্থায় পাকিস্তান কি প্ল্যান নিছে? পাকিস্তান দুইটা প্ল্যান নিয়ে নিছে। এক, আপনার এই অঞ্চল দেওয়া বাণিজ্য করবে, আবার মালাক্কা প্রণালী দেওয়া বাণিজ্য করবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব শক্তি বৃদ্ধির মাধ্যমে। আপনাদের একটা ম্যাপ দেখাই, এটা আমি অঙ্কন করছি। এটা হলো পাকিস্তান, আপনারা ম্যাপে দেখছেন, এটা হলো পাকিস্তান এই পর্যন্ত। তো পাকিস্তান এখান দিয়ে যদি বাণিজ্য করতে যায়, এখানটা তো আপনার ওই যে মালাক্কা প্রণালী দিয়ে, মালাক্কা প্রণালী না, সরি, এটা হলো সুইস খাল দিয়ে ইউরোপে পৌঁছাবে বাণিজ্যের জন্য, বা আমেরিকাতে। আর এখান দিয়ে পৌঁছাবে হলো চীনে, বা এখান দিয়ে পৌঁছাবে হলো চীনে, জাপানে, এই যে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, এইসব দেশের সাথে বাণিজ্য করবে। তো এখানটা সমুদ্রপথে বাণিজ্য করা এটাও পসিবল। কিভাবে পসিবল দেখেন, সেই প্ল্যানটা, এই প্রত্যেকটা হলো 2000 কিলোমিটার দূরত্ব। এখান থেকে এখানে 2000 কিলোমিটার, 2000 কিলোমিটার, এখানে এখানে 4000 কিলোমিটার, এখানে 6000 কিলোমিটার, এখানে 8000 কিলোমিটার। এত ঘুরে বাণিজ্য করতে হবে। এখান থেকে বাণিজ্য করা যাবে না। মালাক্কা প্রণালীর এই অংশটা বাণিজ্য করতে পারবে না, কারণ ভারতের এখানে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, কোনোভাবেই সম্ভব নয়। এখানে যদি বাণিজ্য করতে চায় তাহলে ভারতীয় নৌবাহিনীকে একদম আপনার ডিপ সিতে যা যুদ্ধ করতে হবে। এক্ষেত্রে ভারত অ্যাবসোলিউট অ্যাডভান্টেজটা পাবে না ভৌগোলিকভাবে, যতটা পাওয়ার কথা। কারণ এখান থেকে এখানে দূরত্ব অলমোস্ট 2000 কিলোমিটার। তো 2000 কিলোমিটার কি ভারতের যে কোনো যুদ্ধ বিমানের রেঞ্জের বেশি। তো সেক্ষেত্রে ভারতকে রিফুয়েলিং এয়ারক্রাফট ইউজ করতে হবে এখানে অ্যাটাক করার জন্য। তো সেক্ষেত্রে পাকিস্তানও ওদের যুদ্ধ বিমানগুলোকে রিফুয়েলিং করে এই পর্যন্ত নিয়ে আসতে পারবে, এবং সেক্ষেত্রে এইখান দিয়ে কভার দেওয়া সম্ভব লং রেঞ্জের যুদ্ধ বিমান দিয়ে। কিন্তু এই অংশটাকে
আপনার ভারত কোনোভাবে এখান থেকে পারবে, কিন্তু পাকিস্তানের পক্ষে এটা মানে খুবই কঠিন এই অংশটাকে মোকাবেলা করা। কিন্তু পাকিস্তান এই অংশটাকে মোকাবেলা করবে ওদের এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার দিয়ে। এমনভাবেই ওদের বিষয়টাকে ডেভেলপ করতেছে যে এই অংশটাকে আমি এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার দিয়ে কভার করবো, এখানে যুদ্ধ বিমান দিয়ে কভার করবো, পাশাপাশি ফ্রিগেট ডেস্ট্রয়ার যা তো আছেই। কিন্তু এখানে এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার দিয়ে কভার করলে সহজেই এই ইন্দোনেশিয়ার মধ্যে দিয়ে এখান দিয়ে মালাক্কা পোনালের মতো জায়গা আছে বাণিজ্য করার, তো সেখান দিয়ে সহজেই চায়নার সাথে বাণিজ্য, জাপানের সাথে বাণিজ্য, দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য করতে পারবে। আর এই অংশ তো খুব ইজিভাবেই করতে পারবে, খুব ইজিভাবে, কারণ এখানে আপনার এখান পর্যন্ত তো রিফুয়েলিং ছাড়াই পাকিস্তানের যুদ্ধ বিমান আসতে পারতেছে। তো কভার দিতে পারবে। আর পাকিস্তান নৌবাহিনী সেটাকে সাপোর্ট দিবে, যে ভারতীয় নৌবাহিনী চাইলেই ব্লক করতে পারবে না, কারণ পাকিস্তান নৌবাহিনী এমনভাবে শক্তিশালী হচ্ছে। তো আমরা পাকিস্তান নৌবাহিনীর অবস্থাটা নিয়ে আলোচনা করব, কি কি জাহাজ আছে পাকিস্তানের কাছে। এটা যেটা দেখতেছেন এটা হলো একটা অফশোর পেট্রোল ভেসেল পাকিস্তান নৌবাহিনীর কাছে। এটা হলো নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপের তৈরি, আপনার রোমানিয়ার শিপইয়ার্ড থেকে তৈরি হয়েছে, কিন্তু জাহাজটা রোমানিয়ার নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপে। তো এইগুলা দুইটা অলরেডি পাকিস্তান নৌবাহিনীতে আছে এবং দুইটা অন অর্ডারে আছে। তো এগুলাকে মডিফাই করে করভেট হিসেবে ব্যবহার করবে পাকিস্তান নৌবাহিনী। তো করভেটটা কেমন হবে তার একটা ফিচার প্রকাশ করেছি ইতিমধ্যে ড্যামেন গ্রুপ। সেখানে যদি দেখেন এখানে আপনার 8টা VLS আছে, 16টা VLS আছে, স্মার্টেস MK2 রাডার আছে, এবং অ্যান্টিশিপ মিসাইল এখানে খুবই কম আছে, মাত্র 4টা অ্যান্টিশিপ মিসাইল আছে। রেঞ্জ ধরুন ওই যে 200 কিলোমিটারের আশপাশে হবে, 200 কিলোমিটার আশপাশ দিয়ে। তো ভালো, মোটামুটি একটা এয়ার ডিফেন্স করভেট বলা যায়, মোটামুটি ভালোই অবস্থান আছে, এই পর্যায়ে চলে যাবে। এবং পাকিস্তানের কাছে বর্তমানে আরও আছে হলো আপনার জুলফিকার ক্লাস ফ্রিগেট। এগুলাকে আসলে ফ্রিগেট বলে, 3000 টনের, 8টা অ্যান্টিশিপ মিসাইল আছে, 8টা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স আছে, আর তেমন কিছুই নাই বলা যায় এই জাহাজে। তবে এগুলো আসলে করভেট সমতুল্য জাহাজ, এগুলাকে ফ্রিগেট বলা হলেও আসলে এগুলো ফ্রিগেট না। এছাড়া পাকিস্তানের কাছে আপনার এগুলো হলো বাবুর ক্লাস লাইট ফ্রিগেট বলতে পারেন, ওরা করভেট বলে, আমি বলবো ফ্রিগেট, কারণ এগুলো ক্যাপাবিলিটি ভালো। এখানে আপনার যদিও দেখাইতেছে এখানে আপনার কয়টা 16টা VLS, কিন্তু পাকিস্তানের আমি অরিজিনাল ছবিগুলো যেগুলো দেখছি সেগুলো দেখছি 12টা VLS আছে, মানে 12টা VLS আছে। এবং 12টা VLS-এ আপনার ইটালির তৈরি ক্যাম সার্ফেস টু এয়ার মিসাইল অ্যাড করছে, যেগুলোর রেঞ্জ হচ্ছে 45 কিলোমিটার, খুব ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম। এবং পাকিস্তানের নিজস্ব সামাস অ্যান্টিশিপ মিসাইল অ্যাড করছে, যেগুলোর রেঞ্জ 400 কিলোমিটার, খুবই ভালো মিসাইল এবং সুপারসোনিক মিসাইল বলা যায়, একটা মানে পারফেক্ট মিসাইল 6টা অ্যাড করছে। তো এটা বেশ ভালো এয়ার ডিফেন্স এবং মাল্টি রোল বলতে পারেন, করভেট বা লাইট ফ্রিগেট বলতে পারেন। এবং স্মার্টেস MK2 যে রাডার, সেটা তার্কিশ ভেরিয়েন্ট এখানে অ্যাড করা হয়েছে। তো এটার বর্তমানে 1টা বা 2টা পাকিস্তান নৌবাহিনীতে অ্যাক্টিভ আছে এবং 2টা আন্ডার সি ট্রায়াল, এবং খুব শীঘ্রই পাকিস্তান নৌবাহিনীতে আপনার যুক্ত হয়ে যাবে 4টা। এরপরে ওদের কাছে আরও আছে আপনার, এগুলো হচ্ছে টাইপ 054 A ক্লাসের ফ্রিগেট, যেগুলো 4টা আছে পাকিস্তানের কাছে। তুর্গিল ক্লাস হিসাবে এগুলো চেনা হয়, মানে পাকিস্তান এগুলোকে তুর্গিল ক্লাস বলে। এখানে ওই যে চাইনিজ ভেরিয়েন্টের MKS-2 রাডার সিস্টেম আছে, এবং 32টা সার্ফেস টু এয়ার মিসাইল আছে, যেগুলোর রেঞ্জ আপনার ওই 40 থেকে 70 কিলোমিটার, 32টা এয়ার ডিফেন্স সিস্টেম। এবং পাকিস্তান এখানে 8টার পরিবর্তে আপনার 4টা অ্যান্টিশিপ মিসাইল ইউজ করছে, কারণ এখানে লং রেঞ্জের CM302 অ্যান্টিশিপ মিসাইল ইউজ করছে, রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার। তো পাকিস্তান বলতেছে না, এটার রেঞ্জ বেশি, যে কারণে আমরা 8টার পরিবর্তে 4টা ইউজ করতেছি, কারণ বেশি রেঞ্জের মিসাইল হওয়ার কারণে এগুলো ভারী মিসাইল, যে কারণে CM803-র পরিবর্তে যেহেতু এটা ইউজ করছে, তাই মেইন ভেরিয়েন্টে ইউজ করছে, যেগুলোর রেঞ্জ 450 কিলোমিটার, ধরে নেওয়া যাক 450 কিলোমিটার। তো এটা হলো পাকিস্তান নৌবাহিনীর সারফেস ফ্লিট বর্তমানে। পাশাপাশি পাকিস্তানের কাছে সাবমেরিন আছে, এগুলো হলো আগস্তা 90B, ফ্রান্সের তৈরি সাবমেরিন, এবং সবগুলোতে AIP আছে, এয়ার ইন্টিগ্রেটেড প্রপালশন সিস্টেম, যার ফলে সাবমেরিন মোটামুটি টানা 3 সপ্তাহ পানির নিচে অবস্থান করতে পারে মিশনের ক্ষেত্রে। এগুলো সাম্প্রতিক সময় টার্কি থেকে আপগ্রেড করা হয়েছে। টার্কি কিন্তু সাবমেরিন আপগ্রেড করার ক্ষেত্রে বেশ ভালো একটা অবস্থানে আছে ইতিমধ্যে। কেন ভালো একটা অবস্থানে আছে?
কারণ টার্কি প্রায় 8টার মতো টাইপ 2090 শ্রেণীর সাবমেরিন অপারেট করে, যেগুলো জার্মানি, যেগুলো সাম্প্রতিক সময় আপগ্রেড করছে এসটিএম কোম্পানি। তো একই জায়গা থেকে 3টা সাবমেরিনকে আপগ্রেড করছে পাকিস্তান, যেগুলা আগস্তা 90B। এছাড়াও পাকিস্তানের কাছে আরও 2টা আগস্তা 70B সাবমেরিন আছে। এগুলো খুব শীঘ্রই রিপ্লেস করবে পাকিস্তান, ধারণা করা যায় 2026 বা 27 সালের মধ্যে রিপ্লেস করে ফেলবে। এখন রিপ্লেস করবে কি দিয়ে, সেখানে যদি দেখতে পাইতেছেন পাকিস্তানের আপকামিং সাবমেরিন। পাকিস্তান ইতিমধ্যে কন্ট্যাক্ট করছে 8টা 039B শ্রেণীর সাবমেরিন ইন্ডাক্ট করবে ওদের নৌবাহিনীতে। অলমোস্ট সূত্র অনুযায়ী 4টা তৈরি হয়ে গেছে। এইগুলো সি ট্রায়ালে আছে বর্তমানে চীনে। এগুলো বেশ আধুনিক সাবমেরিন, এআইপি আছে এবং ফিচার দিয়ে পরিপূর্ণ। চাইনিজ সাবমেরিনে এমন কোনো ফিচার নাই যে ফিচার নাই সত্যি বলতে। তবে চাইনিজ সাবমেরিনের একটা প্রবলেম, সেই প্রবলেমটা হলো আপনার ওদের ডিজাইন কিলো ক্লাস সাবমেরিনের উপরে বেস করে। কিলো ক্লাসের ডিজাইনগুলো খুব একটা ফিউচারিস্টিক না বা দেখতে সুন্দর লাগে না। সমরাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওটা দেখতে সুন্দর হইতে হবে, আর দেখতে সুন্দর হওয়া মানে কি ওটা ডিজাইন ভালো হয়েছে এটা বোঝা যায়। তো এখানে ডিজাইনে একটা প্রবলেম আছে, বাট আদারওয়াইজ সাবমেরিন যথেষ্ট ক্যাপাবল এবং ইউনিক সাবমেরিন। ওয়ার্ল্ডের সেরা 5-7টা সাবমেরিনের মধ্যে এটা একটা। তো এইগুলো 8টা পাকিস্তানে 2028 সালের মধ্যে যুক্ত হবে। 8টা সাবমেরিন, তাহলে পাকিস্তানের কাছে থাকবে তখন 2030 সালের মধ্যে এখানে 8টা, আর ওখানে 3টা আগস্তা 90B যে আপগ্রেড করছে সেই 3টা। তো 11টা সাবমেরিন থাকতেছে পাকিস্তান নৌবাহিনীর কাছে, আর 2টা যাবে রিটায়ার্ডে, তারপরেও 11টা থাকতেছে। এছাড়া অনেকে ভুল বুঝতে পারেন আমাকে, সেটা হচ্ছে পাকিস্তানের কাছে কিন্তু আরও 3টার মতো সাবমেরিন আছে যেগুলো কসমোস ক্লাস, যেগুলো ইটালি থেকে কিনেছে বলতে যৌথভাবে তৈরি করছে। ওইগুলো কিন্তু স্পেশাল মিশন সাবমেরিন, কোনো অ্যাটাক সাবমেরিন না। ওদের স্পেশাল ফোর্স ওইগুলোকে ইউজ করে আলাদা পারপসে, ওইগুলো অ্যাটাক কোনো সাবমেরিন নয়। যাই হোক, এছাড়া পাকিস্তানের প্ল্যান আছে, অলরেডি ওরা প্রকাশই করেছে প্ল্যান, সেটা হলো ওদের নিজ দেশে আপনার জিন্না ক্লাস ফ্রিগেট তৈরি করবে, যেগুলা হলো আপনার এগুলো হেভি ফ্রিগেটই বলতে পারেন আপনি। তুরস্কের তৈরি ক্লোজিন ওয়েপন সিস্টেম থাকবে। তারপরে 8টা তৈরি করবে, এই ধরনের যুদ্ধ জাহাজ 8টা তৈরি করবে নিজ দেশে, এবং 2026 সালে এগুলোর কনস্ট্রাকশন শুরু হবে। অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার থাকবে 10 টন ক্যাটাগরি, যেমন চায়নার Z-20 সম্ভবত ইউজ করতে পারে সেখানে। এছাড়া 8টা অ্যান্টিশিপ মিসাইল থাকবে, পাকিস্তানের নিজস্ব অ্যান্টিশিপ মিসাইল থাকতে পারে সেখানে আপনার ওই কি অ্যান্টিশিপ মিসাইল আছে, ওই শ্যামাস যেগুলো আছে 400 কিলোমিটার রেঞ্জের, এগুলোর হয়তো ব্লক 2 ভ্যারিয়েন্ট ইউজ করতে পারে 8টা। সুতরাং খুব ভালো অবস্থা হবে। 8টা অ্যান্টিশিপ মিসাইল প্রয়োজন একটা জাহাজে। এখানে হয়তো স্মার্টেস MK2 যেগুলো আপনার থ্যালেস গ্রুপের তৈরি রাডার, তার টার্কিশ ভেরিয়েন্ট অ্যাসেলসন যেগুলো তৈরি করে, সেখানে ওই রাডার ইউজ হবে 250 কিলোমিটার রেঞ্জের AESA রাডার। এবং এখানে থাকবে আপনার 16টা VLS থাকবে। এখানে ক্যাম ইয়ার ইউজ করতে পারে। ক্যাম ইয়ার হচ্ছে ইটালির একটা ভালো মানের সার্ফেস টু এয়ার মিসাইল, যেগুলো রেঞ্জ 45 কিলোমিটার। ক্যাম ইয়ার যদি ভেরিয়েন্ট ইউজ করে তাহলে সেটার রেঞ্জ আরও বেশি হবে, 60 বা 70 কিলোমিটার মতো, আমি যদি ভুল না করি। তো সেক্ষেত্রে একটা ভালো অবস্থান হবে। এই ফ্রিগেটের ডিসপ্লেসমেন্ট হতে পারে 3500 টন, এবং দাম হতে পারে কত যদি আপনি বলেন, তো এগুলোর মূল্য হতে পারে আপনার ওই 300 মিলিয়ন মতো। যেহেতু পাকিস্তান নিজ দেশে তৈরি করবে, 300 মিলিয়নের মতো খরচ পড়বে, কিছুটা কস্ট কাটেলমেন্ট। তো $300 মিলিয়ন দারুণ একটা ফ্রিগেট। তো পাকিস্তানের কাছে এখানেই পরিকল্পনা ওদের শেষ না, ওদের লং রেঞ্জ এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার দরকার। ইতিমধ্যে ওরা পরিকল্পনা ঘোষণা করেছে, যার আওতায় নেদারল্যান্ডস এবং চায়নার সাথে ডিল করতেছে। ইতিমধ্যে নেদারল্যান্ডস সফর করেছিল পাকিস্তান নৌবাহিনী, কিন্তু সেখানে মনে হয় বনে নাই আলোচনায়। তো তার পরিবর্তে ওরা এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার কেনার জন্য চীনের সাথে একটা ডিল সাইন করছে। আসলে এইগুলোর ডিল সাইন করছে কিনা সেটা বলা খুব কঠিন। ওরা বলছে যে 4টা যুদ্ধজাহাজের জন্য ওরা ডিল সাইন করছে। সেখানে পাকিস্তানের ইতিমধ্যে পরিকল্পনা আছে 052D শ্রেণীর DL শ্রেণীর যে ডেস্ট্রয়ার আছে 7500 টনের বা 8000 টন ক্যাটাগরির, সেগুলো অর্ডার করবে 4টা, এবং পরবর্তীতে হয়তো 2টা বাড়বে 6টা। এখানে 64টা VLS আছে, এবং এখানে ইউজ হয় আপনার বিভিন্ন ধরনের মিসাইল। 250 কিলোমিটার রেঞ্জের সার্ফেস টু এয়ার মিসাইল ইউজ হয়, যেগুলো এয়ার ডিফেন্স সিস্টেম SQ-9B। এছাড়াও আপনার এখানে YJ-21 এন্টি শিপ এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ব্যবহার হয়, যেগুলোর রেঞ্জ 1000+ কিলোমিটার,
1000 থেকে 1800 কিলোমিটার বা 2000 কিলোমিটার বিভিন্ন বর্ণনা অনুযায়ী, যেগুলো হাইপারসোনিক মিসাইল। এছাড়াও এখানে YJ-18 মিসাইল ইউজ হয়। ওয়ার্ল্ডের অন্যতম সেরা ক্লোজিং ওয়েপন সিস্টেম আছে এখানে। 4 ব্যান্ড রাডার আছে, 4 সাইডি রাডার, যেগুলো অনেক বেটার রাডার আপনি যদি কম্পেয়ার করেন ওয়ার্ল্ডের মানে প্রথম সারির রাডারের মধ্যে পড়ে। গ্যালিয়াম নাইট্রেট প্রযুক্তির রাডার, যেগুলো রেঞ্জ 450 কিলোমিটার। এছাড়া আপনার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স আছে 24টা, যেগুলোর রেঞ্জ আপনার 10 কিলোমিটার করে। তো এছাড়াও বিভিন্ন ধরনের অ্যান্টিশিপ মিসাইল এখানে ইউজ করা যাবে, এবং ভারতের যে কোনো বর্তমানে ডেস্ট্রয়ার আছে তার থেকে এটা বেশি পাওয়ারফুল ডেস্ট্রয়ার। মানে কোনো বড় ধরনের আর্গুমেন্টস ছাড়াই বলা যায় এটা ভারতের যে কোনো ডেস্ট্রয়ার থেকে বর্তমানে আপগ্রেডেড এবং শক্তিশালী ডেস্ট্রয়ার। ইভেন দো ভারতের ভবিষ্যৎ যেসব ডেস্ট্রয়ার আসবে তার সাথেও অনেক কনটেক্সেই এটা বেটার ডেস্ট্রয়ার হবে, অনেক কনটেক্সে, সব কনটেক্সে না ডেফিনেটলি, বাট একটা ভালো পজিশনে যাবে। তো পাকিস্তানের পজিশন কি হবে আমি যদি সামারি দিই, মানে টোটাল সামারি দিই, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে ওদের অবস্থাটা কোথায় যাবে। এটা 2035 সালের হিসাব করতেছি আমি, টোটাল ওভারঅল সবগুলা কমিশন নিয়ে। সেই কমিশনে আগামী 10 বছর পরে অর্থাৎ পাকিস্তানের কাছে ডেস্ট্রয়ার থাকবে আপনার 6টা, যেখানে ভিএলএস থাকবে 64টা করে। ফ্রিগেটের মধ্যে বর্তমানে তুর্গিল ক্লাস থাকবে, আর ওই জুলফিকার ক্লাস যেগুলো আছে ওগুলো অবসরে যাবে। তুর্গিল ক্লাস বর্তমানে আছে পাকিস্তানের কাছে 4টা, তারপরে 8টা অ্যাড হবে হলো আপনার ওই জিন্না ক্লাস, প্লাস আপনার যেগুলো বাবুর ক্লাস আছে ওইগুলোও আপনার আসলে ফ্রিগেট ক্যাটাগরিতেই পড়ে, করভেট ক্যাটাগরিতে ধরা যাবে না। তো সেগুলো আছে হবে 4টা, এবং পাকিস্তানের যে করভেট বর্তমানে ওরা ইউজ করতেছে নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপের, ওইগুলো 4টা, যেগুলো মডিফাই করলে ওগুলোও লাইট ফ্রিগেট ক্যাটাগরিতে আসবে। তো পাকিস্তান আসলে ওরকম কোনো করভেট থাকবে না, সবগুলোই ফ্রিগেট মানদণ্ডের যুদ্ধজাহাজ হবে। তো পাকিস্তান এখানে জাহাজ থাকতেছে কয়টা, 12টা, আর 8টা আপনার 20টা, আর এখানে 6টা 26টা। তো 26টার মতো যুদ্ধজাহাজ পাকিস্তান নৌবাহিনী থাকবে, যেগুলো বড় ক্যাটাগরি। এমন একটা দেশ যারা 26টার মতো মানে ওশেন গোয়িং শিপ, যেগুলো মহাসাগরে মিশন পরিচালনা করতে পারে, এমন একটা দেশকে মানে চ্যালেঞ্জ জানানো এত সহজ না। পাশাপাশি ওদের 11টা সাবমেরিন থাকবে, এবং প্রত্যেকটাই এআইপি টেকনোলজি সাবমেরিন। তো সেক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর পক্ষে কোনোভাবেই নেভাল ব্লক আরোপ করা সম্ভব হবে না। কারণ দেখেন, এই ডেস্ট্রয়ারগুলো বললাম না, ওই যে ম্যাপ দেখালাম, এখান থেকে বাণিজ্য করার জন্য এখানে যদি রাখা দেয় এই ডেস্ট্রয়ারের 2টা, মানে নিয়ার টু ইম্পসিবল যে ভারতীয় নৌবাহিনী বা এয়ারফোর্স এখানে এসে স্টাক করে যাবে, কারণ 250 কিলোমিটার রেঞ্জের মিসাইল আছে তার কাছে। সেক্ষেত্রে অনেক দূর রেঞ্জ থেকে যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেওয়ার পসিবিলিটি থাকে। এবং 250 কিলোমিটার দূর থেকে বা তার বেশি 300-400 কিলোমিটার দূর থেকে আপনি যদি অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করেন, বলতে পারেন ভারতের ব্রাহ্মোস বা অন্যান্য মিসাইলের রেঞ্জ আরও বেশি আছে, তো অত দূর থেকে মিসাইল নিক্ষেপ করে চলে যাবে, ওটার অ্যাকুরেসি ভালো হবে না, কখনোই ভালো হবে না। কারণ আপনি 400 কিলোমিটার দূর থেকে যখন মিসাইল মারবেন, তখন খুব সহজে রাডার তাকে অনেক দূর থেকে ডিটেক্ট করবে, এবং যুদ্ধজাহাজ অনেক দূর থেকে তাকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে থাকবে, এবং অনেক টাইম পাবে তাকে ধ্বংস করার আপকামিং অ্যান্টিশিপ মিসাইলকে। তখন ওইগুলো ইফেক্টিভ হবে না। তো 2টা বা 3টা যদি এখানে রাইখা দেয়, পাকিস্তান রাইখা দিলে ওর পক্ষে সম্ভব না। পাশাপাশি যদি সাবমেরিন এখানে পাঠাই দেয়, পাকিস্তান নৌবাহিনীও এখানে আগাইতে পারবে না। আর পাশাপাশি আপনি দেখেন ফ্রিগেট, এই ফ্রিগেট এখানটা সারি সারিভাবে রেখে দিলে ভারতের পক্ষে কোনোভাবেই ওটাকে মোকাবেলা করে মানে একদম ব্লক দেওয়ার মতো অবস্থায় কোনো দিনই যেতে পারবে না, এটা সম্ভব না। আর পাকিস্তানের এখানে তো এয়ারফোর্স আরসি ওদের রিফুলিং এয়ারক্রাফট আছে অলরেডি, এবং আরও ক্রয় করতেছে। তো সেক্ষেত্রে আরও ভালোভাবে যুদ্ধবিমান দিয়েও এই অঞ্চলে সাপোর্ট দিতে পারবে। সেক্ষেত্রে পাকিস্তানকে ব্লক দেওয়া, নেপাল ব্লক দেওয়ার যে স্বপ্নটা ভারত দেখছিল, সেটা একদম জল ঢেলে দিছে বলা যায় পাকিস্তান নৌবাহিনী। তো এক্ষেত্রে পাকিস্তানের কিছু দুর্বলতা আছে, সমালোচনা করলে তো অনেক কিছুই করা যায়, তারপরেও দুর্বলতাগুলো বললে আমি বলবো যে ওদের যেহেতু মেরিটাইমিস্টিকে অনেক নজর দেওয়া দরকার, কারণ মেরিটাইমিস্টিক ফাইটার ওদের দরকার। আপনি যে ফর্মুলা আপনাকে দেখাইলাম আপনাদের সেই অনুযায়ী, যেহেতু লং রেঞ্জ লাগবে। লং রেঞ্জ মানে কি, 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ছাড়া লং রেঞ্জ হয় না, আর মেরিটাইমিস্টিকই হয় না আসলে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার দিয়ে। তো পাকিস্তানের কাছে যেসব ফাইটার আছে সেগুলোর রেঞ্জ আপনার ওই 1200 কিলোমিটার প্লাস মাইনাস, কম্বাট রেঞ্জ, মানে 1200 কিলোমিটার আসবে আবার ফিরে যেতে পারবে।
কিন্তু কম্বাট রেঞ্জে 2000 কিলোমিটার রেঞ্জের অ্যাটলিস্ট এরকম যুদ্ধ বিমান দরকার। ওই রকম যুদ্ধ বিমান আছে কোনটা? চীনের কাছে আছে J-16 যুদ্ধ বিমান। এছাড়া আপকামিং চীনের যে 6th জেনারেশন ফাইটার হবে, পাকিস্তান অলরেডি J-35 কিনছে গণমাধ্যমে তথ্য অনুযায়ী, যেগুলো পাকিস্তান চীনের যুদ্ধ বিমান ডাবল ইঞ্জিন, কিন্তু ওইগুলোর রেঞ্জও আপনার ওই 1500 কিলোমিটার প্লাস মাইনাস দিয়ে ঘোরাঘুরি করবে, বা আর একটু কম হবে কম্বাট রেঞ্জ, 1400 কিলোমিটার প্লাস মাইনাস। তো 6th জেনারেশন ফাইটার J-50 যেটা হবে, তো ওটা আপনার মেইনলি রেঞ্জ হবে আশা করা যায় 2200 কিলোমিটার বা 2300 কিলোমিটারের মতো কম্বাট রেঞ্জ। তো সেক্ষেত্রে 2200 কিলোমিটার আসবে এবং যেতে পারবে। পাশাপাশি সেটা যদি রিফুয়েলিং হয় তাহলে তার রেঞ্জ হয়ে যাবে আপনার মোটামুটি 5000 কিলোমিটারের মতো। সেক্ষেত্রে এই পর্যন্ত কভার দিতে পারবে অ্যান্টিশিপ মিসাইল সহ। তবে আমি সবসময় বলতাম যে পাকিস্তানের চীনের যে আপকামিং 6th জেনারেশন ফাইটার আছে, যেমন J-36, যেটা গুয়াম কিলার হিসেবে তৈরি করতেছে, যেটা রেঞ্জ হবে 3000 কিলোমিটার কম্বাট রেঞ্জেই, 3 ইঞ্জিন বিশিষ্ট একটা যুদ্ধ বিমান। তো সেটা পাকিস্তানে কখনো দরকার নাই বা বিক্রি করবে না হয়তো, বা যেহেতু একটা কৌশলগত যুদ্ধ বিমান বিক্রি যদি করে তাহলে পাকিস্তান আসলে স্বল্প পরিমাণ হলেও দরকার, কারণ রেঞ্জ বেশি আলা যুদ্ধ বিমান প্রয়োজন। রেঞ্জ বেশি থাকলে পাকিস্তান এখানে অ্যাডভান্টেজ পাবে, যত রেঞ্জ বেশি তত অ্যাডভান্টেজ। অথবা পাকিস্তান আরও যে কাজ করতেছে লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যেগুলো অ্যাম্বেয়ার কোম্পানি থেকে ক্রয় করছে, ইসে থেকে ব্রাজিলের, যেগুলো রেঞ্জ মোটামুটি 6000 কিলোমিটার হবে। 6000 কিলোমিটার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, এগুলো যুদ্ধ বিমানের সাথে লড়াই করতে পারে না, কিন্তু যুদ্ধ জাহাজের বিরুদ্ধে লড়াই করতে পারে বা সাবমেরিনের বিরুদ্ধে লড়াই করতে পারে। তো সেক্ষেত্রে ওইগুলো দিয়ে অল্টারনেটিভলি ইউজ করা যেতে পারে কিছু ক্ষেত্রে, লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে। যেহেতু 8টার উপরে ব্যবহার করবে ওই ধরনের জাহাজ ইটালি থেকে মডিফাই করে আনতেছে, তো সেক্ষেত্রে এই পুরো অঞ্চলকেই সাবমেরিন, অ্যান্টি সাবমেরিন বিধ্বংসী মিশন বা কিছুটা সারফেস মিশনে ব্যবহার করতে পারবে, বাট যুদ্ধ বিমানের রিপ্লেসমেন্ট ওইভাবে হয় না। তো পাকিস্তানের মোটামুটি অ্যাটলিস্ট একটা অবস্থা তৈরি হইতেছে যার ফলে ওদেরকে আসলে নেভাল ব্লক ওইভাবে দিয়ে কাবু করা সম্ভব হবে না। কিন্তু এই যে সোনার বাংলাদেশ আমাদের, এখানে কিন্তু আমরা সমস্যায়, আমাদের না এখানদা বাণিজ্য করতে পারবো, না এখানদা বাণিজ্য করতে পারবো। সেনাপ্রধান এই জন্য একটা কথা বলছে যে একটা সিম্পল নেভাল ব্লক আমাদের পুরা প্ল্যান এবং পুরা সব কিছু, খাদ্য নিরাপত্তা সহ যা যা আছে সব কিছু ধ্বংস করে দিতে সক্ষম। তো আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, বা আপনি যে ভারতের বিরুদ্ধে কথা বলবেন রাষ্ট্রীয় পর্যায় থেকে, আপনি কথা বলি কোনো সমস্যা না, আমাদের মধ্যে একটা ইমেজ আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে কথা বলবেন তখন তার ফিডব্যাক আসবে স্বাভাবিকভাবে, ইন্ডিয়া ফিডব্যাক দিবে। তো ফিডব্যাক যে দিবে আপনি তার পাল্টা প্রতিক্রিয়া দেখাইবেন, সে অ্যাবিলিটি থাকা লাগবে। ধরেন সেনাপ্রধানের ইচ্ছা আছে মনের মধ্যে যে আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো কিছু ক্ষেত্রে, কিন্তু সম্ভব হবে না, কারণ তার অ্যাবিলিটি নাই। সে কথা বলবে কিভাবে? কারণ তার তো যুদ্ধ করার অ্যাবিলিটি থাকতে হবে। সে গ্রাউন্ড ফোর্সে হয়তো বা জনগণ নিয়ে সে যুদ্ধ করতে পারবে, নো ডাউট ভারতকে রুখে দেওয়া সম্ভব গ্রাউন্ড ফোর্সের মাধ্যমে, একটা চোরাবালির মধ্যে আটকানো সম্ভব, কিন্তু সাপ্লাই চেইন যখন কাট অফ করে দিবে নৌবাহিনী দিয়ে, আপনি কী করবেন? তো সেক্ষেত্রে পাকিস্তানের মতো বাংলাদেশকেও বুঝতে হবে যে আমাদের এখন আর ওই বসে থাকার, ঝিম ধরে থাকার সময় নেই। আমাদের মতো করে শক্তি বৃদ্ধি করতে হবে। পাকিস্তান যেমন শক্তি এরকম বৃদ্ধি করছে, ভারতীয় নৌবাহিনীর জন্য একটা বাড়তি প্রেশার তৈরি করছে, একইভাবে বাংলাদেশও যদি শক্তি বৃদ্ধি করে ওদের দুই দিক থেকেই প্রেশার ক্রিয়েট হবে এবং বহুমুখী ঝামেলা হবে। ও নেভাল ব্লকের ঝামেলা মানে যেমন প্রেশার দেবে আমাকে, আমি ওর এই যে 7 রাজ্য, এই 7 রাজ্য এবং এটা সিকিম নিয়ে 8 রাজ্য, এখানে আমি ওয়েপন সাপ্লাই দেব, কারণ আমার প্রয়োজন। আমি চাই না যে ভারতের সাথে আমার এত বড় সীমান্ত থাকুক। আমি এখানটা কাট অফ যদি করতে পারি তাহলে নেপালের সাথে আমার সরাসরি সীমান্ত থাকবে, আমি নেপাল আমার বাণিজ্য আমার বন্দর ইউজ করবে, ভুটানের সাথে আমার সরাসরি সীমান্ত থাকবে, ভুটান আমার সাথে সরাসরি বাণিজ্য করবে, এই চীনের সাথে এখানটা আমার সরাসরি সীমান্ত থাকবে, চীন আমি সরাসরি চীনের সাথে বাণিজ্য করব, আমি এখান দিয়েও চীনের সাথে বাণিজ্য করতে পারবো। তখন মিয়ানমারের সাথে আমার বাণিজ্য করতে আপত্তি থাকতেছে না। মিয়ানমার যদি ভবিষ্যতে টুকরা টুকরা হয় সেক্ষেত্রেও আমি তার সাথে বিভিন্নভাবে বাণিজ্য করতে পারতেছি। এই পুরো অঞ্চলের ছোটো ছোটো রাষ্ট্রগুলো আমার মাধ্যমে বাণিজ্য করবে। তা আপনাকে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে, আর শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য আপনার ওরকম অ্যাবিলিটি থাকা লাগবে। ওই অ্যাবিলিটি না থাকলে আপনি পারবেন না, কোনো কিছুই সম্ভব না। তো আমাদেরও লাগবে অ্যাটলিস্ট সাবমেরিন লাগবে আপনার 10টা, মানে সর্বনিম্ন লাগবে 6টা ইনিশিয়াল স্টেজ 2030-31 সাল বা 32 সালের মধ্যে 6টা, এবং পরবর্তীতে এটা 10টা করতে হবে, কারণ সাবমেরিনটা বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য। নেভাল ব্লক ভাঙতে হলে
লং রেঞ্জের সাবমেরিন লাগে। লং রেঞ্জও লাগবে, ওই মোরাবলেস 3000 কিলোমিটার বা প্লাস মাইনাস এআইপি হলে সেটা যথেষ্ট হবে। তাছাড়া চীন মিনি নিউক্লিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরি করতেছে, এখানেও ডিল করতে হবে। আপনাকে ফোকাসে রাখতে হবে যে আসলে কি আমার দরকার এবং কার সাথে আলোচনা করলে আমি কী পেতে পারি। আপনাকে তখনই চীন ওই ধরনের স্ট্র্যাটেজিক ওয়েপন দেবে। মিনি নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু বিক্রি করা যোগ্য। অনেকে মনে করতে পারেন এটা তো বিক্রি করবে না, যেমন ইংল্যান্ড বিক্রি করতেছে অস্ট্রেলিয়ার কাছে বড় পারমাণবিক সাবমেরিন। তো বাংলাদেশের ওরকম দরকার, আমার কি দরকার সেটা তো আমাকে বুঝতে হবে। তো মিনি নিউক্লিয়ার সাবমেরিন আমি অপারেট করার মতো অ্যাবিলিটি রাখি, তো আমার ওই ধরনের 2-4টা আমার ইনভেন্টরিতে যোগ করলাম, পাশাপাশি ইউরোপীয় সাবমেরিন যুক্ত করলাম, তো তারপরে ডাবল ইঞ্জিন ফাইটার যুক্ত করলাম। তো ভারত আমার কাছে নেভাল বলক বা যুদ্ধের মতো পরিস্থিতিতে যাবে কখন? যখন দেখবে যে ওর মিনিমাম ক্ষতি হবে, ম্যাক্সিমাম প্রফিট হবে। আর যখন দেখবে 1:1 ক্ষতি হইতেছে, ও যেহেতু আগ্রাসনকারী দেশ হবে, সেক্ষেত্রে ও যুদ্ধে আসবে না, দেখবে না আমার ক্ষতি হবে। ওর ক্ষতি হলে ও তো যুদ্ধে যাবে না কখনো। যখন দেখবে আমার যে মিনিমাম ক্ষতি হইতেছে, ম্যাক্সিমাম প্রফিট, ওকে ফাইন, যুদ্ধে যাও। তো এই অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আলোচনা করব।